নমস্কার। হঠাৎ লাইভে আসলাম। কিছু স্বরচিত কবিতা নিয়ে থাকবো এই লাইভে। আজ এই মেঘলা দিনে রুনালালার সেই গানটি খুব মনে পড়ছে। সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও? আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও। কোন ঘাটে লাগাইবা তোমার নাও? সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও? আমি পারের আশায় বৈশায় আছি, আমায় লইয়া যাও। কোন ঘাটে লাগাইবা তোমার নাও? এই দুটি কলি থেকেই শুরু করলাম। আমি গায়ক নই, গান ভালোবাসি, কিন্তু এখন লেখালেখির মধ্যে ঢুকে গিয়ে গান গাওয়া আর শোনা কোনোটাই হয় না। যাই হোক, আজকে লাইভে আমার প্রথম কবিতা পাঠ করছি, সদ্য লেখা। এক্ষুনি কবিতাটি লিখলাম। কবিতার নাম দুর্দিনের চিত্র। মানুষ আর পশু পাখি সব মিলেমিশে একাকার। আছে গরু, মহিষ, বাঘ, হরিণ, কাক পক্ষীদের দেহ সব সবাকার। পৃথক ভূমি নাই লাগিয়া আজ এখানে অনবরত জ্বলছে দাউ দাউ চিতা। শান্তির লাগি নেই কেহ, কোনো স্বজন পড়ছে না গীতা। আগা পাঁচতলা রয়েছে সকলে, শ্মশান হয়েছে পৃথিবী। মৃত্যুর দাবানলে আছি দাঁড়িয়ে, আমি এক অক্ষত কবি। জীবনকে সাথে নিয়ে অগুন্তি মৃত্যুর ভিড়ে, পাখিরাও আজ ফিরছে না নীরে। স্বপ্ন বাসর ভেঙে মৃত্যুরা দোসর হয়। প্রভাতের আকাশে বলাকার গায়ে মুক্ত গগন প্রশ্ন সুধায়। প্রত্যাশাগুলো কেন নীলকারী এই দুঃসময়? অনন্ত কামনায় নির্ভেজাল চেতনারা আজ ডুবছে অঘোর সমকালীন যাতনায়। দুঃসময়ের ইতিহাসকে ঢাকা যাবে না সুসময়ের বাতাবরণ ঢেলে। তবুও আদমরাদের বাঁচিয়ে তোলা সান্ত্বনারই আতস ঢেলে। পাপের সমুদ্রে ভেসে থাকা ধরণী আজ শিক্ষার দ্বারস্থ। মারণ আবহের কাছে সর্বশক্তি প্রদান করেও মানুষ আজ পরাস্ত। অক্লেশ প্রয়াস করিছে প্রকাশ, বেপরোয়া মনোবল আর সদিচ্ছায় রয়েছে তারা সশস্ত্র। কাজল মিত্র মহাশয়কে দেখছি, দুর্গা দাস মহাশয় আছেন। পরবর্তীতে এই লাইভটি হয়তো আরও অন্যান্য গুণীজনেরা দেখবেন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। লাইভে আছি আমি সুব্রত মিত্র।
আসি দ্বিতীয় কবিতায়। সুকান্ত দাস মহাশয়, হ্যাঁ বলছি। এখন যে কবিতাটি পাঠ করছি, হ্যাঁ শ্রদ্ধেয় গণেশ দাদা, অর্ঘ ভাই, অনেকেই আছো। মনোবৃত্তিহীন সাহিত্যালোক সম্প্রতি লেখা কবিতা থেকে পাঠ করছি। কবি সাহিত্যিকদের মাঝেও যে আছে হিংসার গাছ, বুঝলাম আজ। লিখে মনের দুঃখ কষ্ট, সাহিত্যের পিছনে করেছি সময় নষ্ট। ভেবেছিলাম সাহিত্যাগণ একটি মন্দিরের সমান, কিছু নামি দামি কবি সাহিত্যিকেরাই ইহার নাম রূপায়ণ করিয়াছেন হিংসার জন্মস্থান। আবেগ আর বিবেক হয়েছে রূপান্তরী সাবেক, ভণ্ডমালা লেখক সেজে দেখছে খালি লকেট আর পকেট। আমি না হয় নিঃস্ব কবি, আঁকছি যে সমাজ ছবি। আমার খেয়াল গাছের গোড়ায়, মাঠের পরে, মেঘের সুতোয় গাঁথব মালা, কাব্য কথায় প্রাণটি ভরে। পৃথিবীর গায়ে দেখি একটা লম্বা কালো দাগ, সদা হাস্য। দেখেও দেখে না এই পৃথিবীর মহামানব, হয়তোবা দেখছে কেউ, কেউ বা দেখেও করছে রহস্য। কোন রজনীর দুষ্টু খেয়াল, দেখি যেথায় সাহিত্যে ভেজাল। দাঁড়াই রুখে রুষ্ট বুকে, কামড়ে রাখি শক্ত চোয়াল। নম্র ভাষার শুভ্র দীপ্ত, দর্শায় আজ নয়ন সিক্ত। অন্ধ চলন অন্ধ বলন, করছে তাদের অন্ধ ভক্ত। স্বাধীন চেতা নগর পারে, দেখবে আমার মুন্ডুটারে। নাহি রইব এই দুনিয়া তটে, সেদিন অকাল মেঘে খুঁজিও মোরে। খেয়াল চেতনায় দুলছে ভুবন, মহাজ্ঞান অবচেতন। অন্ধবিলাস জল, খামোশা তারা প্রাণ চঞ্চল। বিনিদ্রর কুসুম ঘিরে অযথা করে মুখ উজ্জ্বল। অগাত্মদের গহীন ভিড়ে জ্ঞানশূন্য হই ধীরে ধীরে। কবি নামের জঞ্জালটারে দিয়েছ বিদায় অপমান ভরে। একই শোভা কবিত্বতে সমকালের সাহিত্য জুড়ে। সুধী দর্শক মণ্ডলী, মনোবৃত্তির সাহিত্যালোক যে কবিতাটি এখন পাঠ করলাম, আশা করি খানিকটা বুঝতে পেরেছেন আপনারা। তবুও দু চারটি কথা না বললেই নয়। সমাজের গণ্যমান্য এবং বেশ খ্যাতনামা বললেও হয়তো ভুল হবে না, তাদের মানসিকতা, তাদের যে একটা সব কিছু নিয়ে একটা কেড়ে নেওয়া এবং চাপিয়ে রাখার যে একটা মনোভাব, সেটা কিন্তু পরিলক্ষিত করা যায় সাহিত্যের মাঠেও কম বেশি আছে। আমি সেই বাতাবরণ থেকে আমার মৃত্যুর পরে অবধি আমার যে চিন্তাভাবনার অবস্থান, সেটা আমি আমার এই কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি। আমি খুব নগণ্য সাধারণ মানুষ, কোনো কিছু পাওয়ার জন্য কোনো লাভ লোকসানের হিসেব করে কবিতা লিখতে আসা নয়। নেহাতি সাহিত্যের জন্য, কবিতার জন্য, সময়ের জন্য, সমস্যার জন্য, সমাধানের জন্য
বেঁচে থাকার জন্য এবং মৃত্যু যন্ত্রণার কথা বলে রাখার জন্য আমার কবিতা লিখতে আসা, এর বাইরে কিছু নয়। এর পরেও যদি এইসবের ঊর্ধ্বে এসে আপনারা কেউ কেউ এটাকে হিংসের মনোবৃত্তির মধ্যে জড়িয়ে রাখতে চান, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। একজন প্রতিষ্ঠিত মানুষ, সে তার নামের সাথে তার যশ প্রতিষ্ঠার সেই পরিচয়ের টাইটেল বহন করছে, অথচ একজন সাধক, একজন কবি, সাহিত্যিক, এইসব আধ্যাত্মিক জগতের মানুষেরা তারা তাদের তাদের এই অপ্রাপ্তির মধ্যেও বিরাজিত করা জীবন থেকে যে সম্মানটুকু আপনারা দিচ্ছেন, যে সম্মানটুকু সে অর্জন করতে পারছে, তার খানিকটা অংশও তার নামের পাশে ইউজ করতে পারবে না। এই উচ্চবর্ণ এবং একটা প্রভাবশালীর প্রভাব খাটানো মনোভাব এই নিঃস্ব প্রতিভাবান মানুষদের থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এটা আজকের হচ্ছে না, বহুকাল ধরে হয়ে আসছে। এটা কোন সংস্কৃতি থেকে কিভাবে জন্ম হয়েছিল আপনারা ভালো বলতে পারবেন, আমি জানি না। আমি তো পড়াশোনা শিখিনি। আমি এই শিক্ষিত সমাজের কথা আমার এই অশিক্ষিত চিন্তাভাবনার মাঝখান থেকেই সহজভাবে সরলভাবে বলে যেতে চাই, লিখে যেতে চাই। হয়তো এই জন্যই আমার জন্ম হয়েছিল, এই কারণেই হয়তো আজকের আপনাদের সামনে কবি রূপে উপস্থিত হওয়া। যাই হোক, অনেক বেশি কথা বলে ফেললাম। আসছি কবিতায়। হ্যাঁ, পরবর্তী কবিতা ঐরাবত স্বরচিত কবিতা। ও পথে যাব না আজ সারাদিন, অবসর বলে কিছু নেই জীবনে আমার। ব্যস্ততার আস্তরণ করি গ্রহণ, হাসি মনে অমলিন। থেকেও কিছু না থাকে যেন এ জীবন বড়ই সঙ্গীন। এ সমাজ যমরাজ, এ সমাজ ধূর্তবাজ, বেআব্রু অঙ্গের খুলে নেয় পরিধেয়। পরিশোধ যাপনের কল্পনায় নেচে ওঠে সাম্রাজ্য। চূড়ান্ত ঔদ্ধত্য চিরকালীন প্রবৃত্ত, ইহারাই সমাজের সর্বাঙ্গীন দেবতা। সার্বজনীনভাবে যা অসহনীয়। ও পথে আমার অভিশাপ লেখা আছে, লেখা আছে পথ বিচলিত হওয়ার অশেষ আশঙ্কা। তাই না করে বাড়াবাড়ি সাঁকো ধরে ফিরে আসি তাড়াতাড়ি। আমার কল্পনারা ডুবে মরে জলে, সম্ভাব্য চেতনার আবিষ্কার হওয়ার আশায় তারাদের সাথে দিনগুনি একা একা। বেহিসেবি গণ্ডি হতে সূর্য ওঠে থেকে থেকে, নিষ্পলকের তারার খোঁজে যায় না দেখা চন্দ্রটাকে। তবু আগন্তুক হয়ে সন্ধান করি সেই অনিশ্চিত আবহের। কৃতকার্য হইনি শত সাধনার, শততম সততার বিনম্র শ্রদ্ধা আর আরাধনার। প্রহরগুলো চঞ্চল হয়নি এখনো, সমাপ্তির সমাপ্ত করছি না সহসা। ও পথে না গেলেও বাঁশিটা ভাঙবে না কখনো। ও পথে না গেলেও বাঁশিটা ভাঙবে না কখনো। না, সকল পথে আমি যেতে চাই না, কিন্তু সকল পথের কথা আমার বাঁশিতে বেজে উঠবে।
অনেককেই হয়তো সন্তুষ্ট করতে পারবো না আমার কবিতা থেকে, কিন্তু আমি সময়ের কাছে ভীষণ দায়বদ্ধ। আসছি পরবর্তী কবিতায়। হ্যাঁ, দীপ্তি ম্যাডাম বলছেন বাস্তবিক ভাবনার কবিতা, দারুণ লাগলো, অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী কবিতায়। হ্যাঁ, শ্রদ্ধেয় গণেশ দাদাভাই নমস্কার, অনেকদিন পরে লাইভে আসলাম। একটি কবিতা পাঠ করছি, একটি বিদেশে একটি ওয়েব ম্যাগাজিনে প্রকাশ পেয়েছিল, সেখান থেকে আমি বার করে পাঠ করছি। এই কবিতাটি বেরোনোর পরে একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল, যেটা শেয়ার করছি। এটা কোনো কারণে এই কবিতাটি বেরোনোর সময় মাঝখানে একটু গ্যাপ এবং হাইফেন দেওয়া কথা ছিল, হয়তো সেটা কোনো কারণে দেওয়া হয়নি। তো তারপরে এক অধ্যাপক, সে ভদ্রলোকের সাথে আমার বেশ ভালো পরিচয়, জানাশোনা, উনি আমাকে ফোন করলেন, তুমি কেমন আছো, এবং হতভম্ব হয়ে খুব চিন্তিত উনি। খুব চিন্তিত হয়েই উনি জিজ্ঞেস করলেন, তুমি ভালো আছো তো, সুস্থ আছো তো? তো আমি ভাবলাম এত করে জিজ্ঞেস করছেন কী কারণে। তখন আমাকে উনি বললেন যে এরকম একটি বিদেশের অনলাইন ম্যাগাজিনে তোমার একটি কবিতা বেরিয়েছে, কবিতাটি দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। তাই বললাম কীরকম বলুন তো? উনি বললেন যে বিদায় কবি, প্রিয় কবি সুব্রত মিত্র বলে লেখা একটি বেরিয়েছে। তখন আমি ওনাকে বললাম, হ্যাঁ আমি একটা কবিতা লিখেছি, কবিতাটির নাম হলো বিদায় প্রিয়, আর লিখেছেন সুব্রত মিত্র। এবার ওখানে ওই মাঝখানে কোনো কিছু না দিয়ে সরাসরি লেখা বিদায় প্রিয় কবি সুব্রত মিত্র। এটাই উনি অবাক হয়ে গেছিলেন যে আমি হয়তো উপরে চলে গেছি। হ্যাঁ, যাই হোক, সেই কবিতাটি পাঠ করছি। কবিতার নাম বিদায় প্রিয়। ফিরে আসা হবে না আমার, হয়নি সময়, তবু সময় হয়েছে যাবার। ঠিকানা খোঁজার আগে ঠিকানায় চিঠি আসে, চলে যাব বলে দিলে দূরে ঠেলে। তুমি ভালো থেকো আমার সুজন, ভালোবেসে গেলাম এতদিন, তবু পারিনি হতে তোমার আপন। সমাধি করো না মোর, লিখো না মোর পুনর্জন্মের সমাপনের ভাষা। আশা ছিল ভালোবাসার, আশা ছিল ঘর বাঁধার, তোমার প্রেমিক হওয়ার ছিল বড় প্রত্যাশা। মুছে ফেলি সব স্মৃতি, যত শিহরণ, আর পশমের গোড়া হতে মেরে ফেলি সব অনুভূতি। ফিরব না আমি আর তোমাদের দ্বারে, ভুলে যেও প্রিয়, ভুলে যেও মোরে। ভুলে যেও প্রিয়, ভুলে যেও মোরে। আসি পরবর্তী কবিতায়। এখন যে কবিতাটি পাঠ করব, এই কবিতাটি ইতিমধ্যে আমার ফেসবুক প্রোফাইল থেকে আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং পড়েছেন। সম্প্রতি লিখে ফেলা কবিতা, এবং এই কবিতার
মাঝে বেশ কয়েকজন মানুষকে দেবতার মতো করে শ্রদ্ধা করা হয়েছে এবং কিছু মানুষকে আমার মনের ভিতরে একটু দুঃখ স্পর্শ করিয়ে তাকে দাঁড় করানো হয়েছে। অত্যন্ত সৌভাগ্যের বিষয়, আমার এই কবিতার ভিতরে বেশ কয়েকজন মানুষকে আমি দেবতার আসনে বসানোর চেষ্টা করেছি। তার মধ্যে একজন দুজন হয়তো এই লাইভের মধ্যে প্রেজেন্ট আছেন, আমি তার নামটি আর স্মরণ করছি না, তিনি আমার অন্তরে থাক। আমার পৃথিবীর সংকট মোচন, বউ বাচ্চা আর আমি, অভাব অনটনের মাঝে আমাদের সুখের সংসার। এর চেয়ে বিশেষ কিছু চাহিদাও নেই তেমন আর। আত্মীয় স্বজনেরা সবাই ভালো, কেবল আমিই ভালো না। তাই ওদের সাথে সম্পর্কের আদান প্রদান অতটা ঠিক চলে না। বেঁচে থাকলে অপমান, বিপদে পড়লে ভগবান, এভাবেই জীবন আমার বহমান। পথ চলতে চলতে, কিছু কথা বলতে বলতে একদিন হঠাৎ করোনার মহামারী ঢুকে পড়ল আমার গৃহে। গোটা পৃথিবীটা ভেঙে পড়েছে আমার মাথার উপর। আমি বউ ছেলে, ছেলে বউ আমি, আসছে না মাথায় করি আমি কি যে। আমার স্ত্রী কোভিড আক্রান্ত, যদি তিনজনেই পড়ি এর কবলে, গোটা পৃথিবীটাই আমার ভেঙে হবে ক্ষান্ত। মাথার ভেতর চিন্তা করি এক মনে, ছেলেটাকে বাঁচাই আগে, মরব দুজনে। অনেক আশার বাণী ঘাড়ে নিয়ে এই বিপদ বার্তা জানাই কোনো আত্মীয়কে। হ্যালো হ্যালো দাদা, হ্যালো হ্যালো, আপনাদের কাছে একটু নিয়ে যাবেন আমার ছেলেটাকে। আমি বারবার শুধাই, তবু কোনো উত্তর নাই। আপন বোঝাই পৃথিবীর কাছে আমি আবার একা হলাম। আর হয়তো বেশিক্ষণ থাকা যাবে না লাইভে, নেটটা ডিস্টার্ব করছে। আবার পড়ছি, আপন বোঝাই পৃথিবীর কাছে আমি আবার একা হলাম। আমি পৃথিবীর কাছে শিক্ষা নিলাম। কোভিড আক্রান্ত আমার স্ত্রী, দু চোখে জল ভর্তি শুয়ে আছে পাশের ঘরে। বারবার মা মা বলে মাকে ছুতে যায়। মাফ করবেন, ছেলেটা হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে। বারবার মা মা বলে মাকে ছুতে যায়। আমি জোর করে থামাই, না বাবা, এখন মাকে ছুতে নেই। আমার পৃথিবীর সামনে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। থেকে থেকে ছেলেটার হাত ধরে জ্ঞান হারাচ্ছি। এমন সময় কিভাবে কখন ভগবানের কৃপায় হলো কতিপয় মানুষের, তারা এসে থামালো মোদের কান্না। ভয় ভীতি ভুলে তারা এসে সকলে এনে দিল খাবার দাবার, করে দিল রান্না। এক নয় দুই নয়, দিন প্রতিদিন দিয়ে গেছে সাহারা, দিয়েছে ভরসা। কেটে গেছে বিপদ আমাদের। কি করে জানাবো ধন্যবাদ দেবতা নামক এই মানুষগুলোকে, নেই তার ভাষা। জীবনের এই দুঃসময়ে অনেক কিছু শেখালো আমায়। আত্মীয়রা চিরকাল থাকে না আত্মীয়ের ভূমিকায়। রক্তের সম্পর্ক ব্যতীত মানুষেরাও আপনের চেয়েও আপন হয়। রক্তের সম্পর্ক ব্যতীত মানুষগুলো আপনের চেয়েও আপন হয়।